স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বহুত্যাগের অর্জন, একাত্তরের বিজয়, মুক্তিযুদ্ধে প্রবল ভূমিকা রেখেছিলেন এদেশের তরুণ সম্রাট। বর্তমান প্রজন্ম এগিয়ে চলছে দেশের জয় পতাকা হাতে নিয়ে। এসব নিয়ে আজকের আলোচনা আনিব রাঙা প্রভাত। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন চলচ্চিত্র পরিচালক আবু শাহেদ ইমন, আছেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা এবং আলোকচিত্রশিল্পী মুনেম ওয়াসিফ। স্বাগত আপনাদের। আমরা বিজয় দিবস উদযাপনের একেবারেই দ্বার প্রান্তে। এই প্রেক্ষিতে একটু জানতে চাই যে বাংলাদেশ এগিয়ে চলেছে আমাদের যে স্বপ্ন নিয়ে নতুন একটি রাষ্ট্র তৈরি করা হয়েছিল এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই রাষ্ট্র, সেখানে নানান ধরনের ইন্ডিকেটরস দেখে আমরা বুঝি যে আমরা এগিয়ে যাচ্ছি কিনা। সেইগুলির মধ্যে যেহেতু আমরা আসলে শুরুতে একটা সংস্কৃতি থেকে এসেছে, আমাদের জাতীয় রাষ্ট্রের উৎসটা সংস্কৃতি, ফলে সংস্কৃতির ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়া, আমরা কোথায় যাচ্ছি এবং ভবিষ্যতে শুধুমাত্র আমাদের এই মানচিত্রের মধ্যে না, বিশ্বের মানচিত্রের মধ্যেই আমাদের অবস্থানটা কেমন, সেগুলি একটু আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আবু শাহেদ ইমন, আপনার অভিজ্ঞতা, আপনি চলচ্চিত্র নিয়ে কাজ করছেন এবং চলচ্চিত্র বলা যায় যে এমন একটা মাধ্যম যেটা আমাদের দেশের মানে সংস্কৃতির, যেখানে প্রযুক্তির ব্যবহারের সংস্কৃতি সেই দিক থেকে অনেক পুরনো। একটু অভিজ্ঞতাটা জানতে চাই এবং সত্যিকার অর্থে বিশ্বের মানচিত্রে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি অবস্থান কেমন? আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে কোনো জিনিসই আমরা যখন নাকি আসলে বিবেচনা করি তখন ব্যক্তি অভিজ্ঞতা থেকেই আসলে আমরা বিবেচনা করি যে আমরা আসলে কেমন করে আগাচ্ছি। তো আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, মনোবিজ্ঞান বিভাগে পড়তাম। সেখানে চলচ্চিত্র সংসদ করতে করতে একসময় চলচ্চিত্র বানানোর স্বপ্ন মাথায় আসে। সেখান থেকে আপনার সৌভাগ্যক্রমে আমি আমেরিকাতে একটা স্কলারশিপ পাই, সেখানে পড়াশোনা করি কিছুদিন। তারপর অস্ট্রেলিয়াতে 2 বছর একটা স্কলারশিপে, এন্ডেভার স্কলারশিপে পড়াশোনা করি, সিডনি ফিল্ম স্কুল, আরএমআইটি ফিল্ম স্কুলে। তারপরে কোরিয়াতে পড়াশোনা করেছি, কোরিয়ান গভর্নমেন্টের স্কলারশিপে। সো ফিল্ম নিয়ে শুধু পড়াশোনা নাই, যে ফিল্ম নিয়ে ভাবনাটা, তারপরে জালালের গল্প বানানো, কিংবা তার আগে কন্টেইনার নামে একটা ছবি বানানো হয়েছে। তো এরকম নানান ছবি বানানোর প্রক্রিয়া এবং বিভিন্ন ফেস্টিভ্যালে ঘোরার অভিজ্ঞতা, কিংবা আন্তর্জাতিক বিভিন্ন ফিল্ম স্কুলগুলোতে পড়াশোনার অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি, সেটা এটা এখন খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এবং সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল আমি গেলাম, গোয়া ফিল্ম বাজারে। ওখানে নিউ ইয়র্ক থেকে আসলো আমাদের বাংলাদেশের আরেকজন চলচ্চিত্র পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। রুবায়েত হোসেন আন্ডার কনস্ট্রাকশনের পরিচালক, সেই পড়াশোনা করছে এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে। আমাদের আরেক বন্ধু বিজন, সে পড়াশোনা করেছে ইউসিএলএ থেকে, মাস্টার্স শেষ করেছে। তো এরকম করে শুধুমাত্র সিনেমা নিয়েও খুব সিরিয়াসলি কিন্তু পড়াশোনার জায়গাটাতে অনেকে যাচ্ছে। তো সেই ইন্ডিকেটর যারা পড়াশোনা নিয়ে, কিন্তু আজ থেকে ধরেন যে 10 বছর আগে সিনেমা নিয়ে কেউ পড়তে যাবে কারো ফ্যামিলিতে, ওটাই দেখা গেল যে আসলে অত সাধুবাদ আসলে পেত না, সাধুবাদ পেত না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের এখানকার এখন যেই তরুণ প্রজন্ম, আমরা এখন যে ধরনের ছবিগুলো নিয়ে ভাবছি, যে ধরনের ছবিগুলো করতে চাচ্ছি, সবগুলো ছবিতে আমাদের সেই মৌলিক দেশীয় বিষয়গুলো, যেগুলোকে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি চলচ্চিত্রের নিজস্ব ভাষা হিসেবে প্রকাশ করতে চাই, ওই বিষয়টা নিয়ে আমরা বেশ ডিপলি চিন্তা ভাবনা করছি। সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী। এবং এই জায়গাটায় যে বাংলাদেশের চলচ্চিত্রের ভাষা, সেটা নিয়ে একটা ছোট্ট বিতর্ক আছে যে এই ভাষাটা, যারা ভাষা নিয়ে কাজ করছে, যারা নতুন একটা ভাষা তৈরি করার চেষ্টা করছে, তারা আসলে টার্গেট অডিয়েন্স হিসেবে বাংলাদেশের দর্শকের দিকে বেশি আগ্রহী নাকি বিশ্বের দিকে আগ্রহী? এই বিতর্কটা মানে গত কিছুদিন যাবতই অনেক বেশি শোনা যাচ্ছে, কারণ আমাদের দেশে যে ছবিগুলি সারা বিশ্বে সমাদৃত হচ্ছে, সেই ছবিগুলি কোনো একটা অদ্ভুত কারণে বাংলাদেশে কম দেখছে মানুষ। এটা নিশ্চয়ই মানুষ এই ছবিগুলি দেখছে না বা ভালো লাগছে না এরকম না, কোথাও একটা আমি জানি না, আমি খোঁজার চেষ্টা করি যে কেন। সেই আলোচনাটাই আমার মনে হয় যে আজকের আলোচনার যে মূল প্রসঙ্গ, আসলে ইনফ্রাস্ট্রাকচারালি আসলে আমাদের যে জায়গাগুলোতে ডেভেলপ করতে হবে, সেটা শুধু চলচ্চিত্রের ক্ষেত্রে না। এখানে এখানে নৃত্যশিল্পী আছেন, কিংবা যারা ফটোগ্রাফি করছেন, কিংবা আর্ট ফর্মের অন্যান্য জায়গাগুলোতে কাজ করছেন। এটা আসলে ফর এক্সাম্পল আমি এসেই ওয়াসিফ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে ইউটিউবে জালালের গল্প কয়েকদিন আগে রিলিজ দিল, এবং এটা দেখলাম আমি আজকে বোধহয় দেখলাম যে 5,30,000-এর মতো ভিউ। তো আমি ওনাকে বলছিলাম যে 5 লাখ অডিয়েন্স যদি আসলে 5 লাখের থেকে যদি 2-3 লাখ অডিয়েন্সও আসলে যদি হলে যেত, তাও তো ছবিটার সেল বা অন্যান্য জিনিস। তার মানে আসলে আমরা একটা খুবই ট্রানজিশনাল টাইমে আছি। উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড অফ কন্টেন্ট। আপনি কিন্তু ক্লিক করলেই আসলে এখন ইউটিউবে
নানান ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছেন, টরেন্ট থেকে ডাউনলোড করতে পারছেন ছবি। তো এইরকম একটা বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের যে ধরনের প্রস্তুতিমূলক বিষয়গুলো আসলে করার দরকার ছিল সেই জায়গাগুলোতে আসলে আমরা এখনো করতে পারিনি। আমাদের থিয়েটারের পরিমাণ কমে যাচ্ছে, কিংবা আমাদের দর্শক কিন্তু আছে, কিন্তু সেই দর্শকের কাছে যে আপনি পৌঁছাবেন, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম পার হয়ে আসলে 2 ঘন্টা সময় বের করে একটা সিনেমা হলে যাবার মতো যে জীবন বাস্তবতা, সবকিছু আসলে এগুলোর সঙ্গে সম্পর্কিত। তো আমার কাছে যেটা মনে হয় যে এই জায়গাতে আমি আশাবাদী যে আসলে ভালো ছবি হতে থাকবে, আলোচনা হবে, হয়তো আপাতত দেখছে না, কিন্তু খুব শিগগিরই এমন একটা সময় আসবে যখন আসলে নানান ধরনের ফর্মে, নানান ধরনের মাধ্যমে আসলে ছবিগুলো দেখবার সেই সুযোগটা হবে। সো আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী পুরো বিষয়টা নিয়ে, যে ভালো ছবি হতে থাকলেই এক সময় হচ্ছে ভালো দর্শকও তৈরি হয়ে যাবে, কারণ সুস্থ চলচ্চিত্রই আসলে সুস্থ দর্শক দিতে পারে। এই স্লোগানে আমরা সেই চলচ্চিত্র সংসদ আন্দোলন থেকেই এই কথাটা বিশ্বাস করি। সেটা আমিও আশাবাদী এই জন্য যে মাঝখানে একটা খুব বাজে সময় চলচ্চিত্রের পার করে এসেছি তো আমরা, এবং তারপরে যখন এখন নতুন করে চলচ্চিত্র একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বাণিজ্যিক ছবিরও দর্শক বেড়েছে। আমি কিন্তু বাণিজ্যিক ছবির দর্শক আমি মনে করি যে এটা শেষ পর্যন্ত যে যেই ধারারই করুক না কেন, বাণিজ্যিক ছবির দর্শক অনেক কিছু, মানে এটা একটা ইন্ডাস্ট্রিকে, যে আপনি যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন সেটা কিন্তু শেষ পর্যন্ত বাণিজ্যিক ছবির দর্শকরাই তৈরি করে দেয় আমার ধারণা, বা বিশ্বের না না, বিভিন্ন দেশে। এটা যেমন সঠিক তেমনি ভাবে আবার এটাও মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার বাণিজ্যিক ছবি বলতে আমরা যেই ছবিগুলোকে বুঝাচ্ছি, আসলে ধরেন যে আপনার সেই ছবিগুলোর নিজেরাও আসলে কতটুকু বাণিজ্যগত বেশ কিছুদিনে করতে পেরেছে আসলে। সেটাই গত বলছি যে বছরে বাণিজ্যিক ছবিগুলি বাণিজ্য যে করতে পারে নাই, এবং মাঝখানে যে তার মানে ওই 90-এর দশক ইনফ্রাস্ট্রাকচারটা এবং আসলে লাগবেই। 90-এর দশক এবং পরবর্তীতে এই শতকের প্রথম দশকটাও খুব বাজে অবস্থা ছিল, সিনেমার কন্টেন্টের দিক থেকে খুব খারাপ ছিল। আপনার যে যারা দর্শক ছিলেন, আমাদের মতো মানুষই সিনেমার দর্শক ছিলেন, মধ্যবিত্তরা অনেক বেশি যেতেন, সেই জায়গাগুলি অনেক কম হয়ে গেছে, এমনকি যাওয়ার মতো পরিবেশ নেই হলগুলিতে, সেই কারণে অনেকে যাচ্ছে না, কন্টেন্ট না হয় বাদ দিলাম। তো সেই জন্যই বলছি যে এখন অনেক আশার বিষয় আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন অনেক ছবি ভালো করছে, আবার দেশের দর্শকের কাছেও কিন্তু অনেকগুলি ছবি সমাদৃত হচ্ছে, আমরা দেখছি যে মানুষ হলমুখী হচ্ছেন, সেটা অনেক গুরুত্বপূর্ণ। সামিনা হোসেন প্রেমা, আপনার কাছে আসতে চাই যে নৃত্য তো আমাদের সংস্কৃতির অনেক আদি, বলা যায় যে যখন থেকে আমরা সংস্কৃতিকে চিনি তখন থেকে এটার একটা রেফারেন্স পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে স্বাধীনতার পরে আগে কোনো তুলনা আমি করব না, কিন্তু আমি বলতে চাই যে সাধারণভাবে নৃত্য একটা, ওই চলচ্চিত্রের ব্যাপারটা আমরা অনেক আলোচনা করি যে মাঝখানে চলচ্চিত্র খুব বাজে সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু নৃত্যের পরিস্থিতিটা যে কেমন এটা মানে জানা হয় না, কারণ নৃত্যটা একটা সময় ছিল এটা সামাজিক অনুষ্ঠানের অংশ, কিন্তু এখন আর সেইটা খুব একটা আছে বলে মনে হয় না, এটা শুধুমাত্র অনুষ্ঠানের অংশ হিসেবেই আছে। এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই নৃত্যের পরিস্থিতিটা কেমন। ডেফিনেটলি নাচ এখন অনেক এগিয়ে গেছে, নাচের সংজ্ঞা বদলে গেছে। মানে আগে নাচ অনেক বেশি, বাংলাদেশের নাচ আমি নিয়ে বলবো প্রথমত, যে ভাবমূলক ছিল, মানে ভাবনা নিয়েই নাচগুলোকে ভাবা হতো, কিন্তু এখন কিন্তু সেটা না। এখন হচ্ছে ছেলেমেয়েরা একদম প্রপারলি গ্রামাটিক্যালি দেশে হোক দেশের বাইরে হোক গিয়ে শিখছে, শিখে একটা প্রপার ক্লাসিক্যাল ফর্ম শিখে সেটাকে ব্যবহার করে গানের নাচে বা বিভিন্ন জায়গায় যেভাবে ব্যবহার করবার জন্য প্রয়োজন সেটা করছে, কমার্শিয়ালি ইউজ হচ্ছে। তবে আমার কাছে যেটা মনে হয় নাচটা একটা অর্থে পিছিয়ে আছে। আমার কাছে লাগছে যে লোকজন নাচটার ঠিক রূপটা দেখছে না। মানে নাচ শিল্প মাধ্যম, নাচ একটি অসম্ভব সুন্দর একটি শিল্প মাধ্যম যেখানে কিনা শিক্ষার ছোঁয়া বিদ্যমান, কিন্তু এটাকে পণ্য হিসেবে দেখার তাগিদটা মানুষের একটু বেশি থাকে। মানে নাচ মানে একটু সস্তা দৃষ্টিতে দেখা, বা নাচটাকে প্রমোট করবার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম প্রয়োজন, যে খরচ প্রয়োজন, যে স্পন্সর প্রয়োজন, যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেই সাপোর্টটা আমরা প্রপার পাচ্ছি না। কারণ যাদের হাতে এত ক্ষমতা তারা নাচটার সংজ্ঞাটা ভালো মতো জানেন না। আমার কাছে মনে হয় মিডিয়া হোক বা যেটাই হোক, মানে সুস্থ সংস্কৃতিটা পৌঁছাতে আমরা কোথাও আটকে যাচ্ছি। খুব কম সংখ্যক মানুষজন আছেন যারা কিনা নাচটাকে সঠিক নিয়মে কাজ করছেন। আমি কিন্তু কমার্শিয়াল কাজে বিশ্বাসী। মানে কমার্শিয়াল কাজ মানেই যে অনেকে মনে করেন না জানি কি খারাপ কিছু করে ফেলছে, ব্যাপারটা তো একেবারেই তা নয়। মানে যেখানে শিক্ষা আছে
সেখানে কমার্শিয়ালটা এত সুন্দর করে মানুষের কাছে পৌঁছাতে পারে যেটা চমক লাগিয়ে দিতে পারে। তা আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমার কাছে নাচটাকে একটু এক্সপেন্সিভ মাধ্যম মনে হয়, অর্থ সংকটটা নাচের ক্ষেত্রে প্রকট, আর লোকে ঠিকটা জানছে কম যে কারা ঠিকভাবে কাজ করছে, কাদেরকে প্রমোট করলে নাচটা আসলে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরো সুন্দর করে পৌঁছে দিতে পারবে। যদিও আমাদের দেশে আমরা ক্লাসিক্যাল নাচটা আসলে ইন্ডিয়ার উপরে নির্ভর করতে হয় আমাদের, কারণ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সের উপরে আমাদের আসলে উচ্চাঙ্গ নৃত্যের পুরো ধারাটা বিদ্যমান। কিন্তু এটা ধরেন রাজনৈতিক বিভাজনের আগে তো ধরলে পরে একটাই ছিল ঘরানা ছিল, ফলে সেক্ষেত্রে এটার মধ্যে কোনো বিরোধ আমি দেখি না। এটা খুবই স্বাভাবিক যে আমরা একই ঘরানা যেহেতু আছি, ফলে ইন্ডিয়ার কাছে যেতে হবে, কারণ আমরা আগের থেকে হ্যাঁ, ওরা ওইভাবে জিনিসটাকে সাজিয়ে ফেলতে পেরেছিল, আমরা ওদের কাছ থেকে নিয়ে শিখছি, এতে কোনো দোষের নেই। কিন্তু আমি মনে করছি যে যে যেরকম শিখছে ঠিক আছে, কিন্তু সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে দেশে যখন আমাদের মতন কেউ নতুন বড় কোনো কাজ করতে চাইছে, তখন গিয়ে সে অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, সেগুলো কাটানো একটা চ্যালেঞ্জ। যেমন আমার এই আগামী 31শে ডিসেম্বর শকুন্তলা নৃত্যনাট্য দ্বিতীয়বারের জন্য মঞ্চায়ন হতে যাবে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে। তো এই ধরনের মঞ্চর আমাদের বড়ই অভাব। মানে এই নৃত্যনাট্যটি একটি নির্দিষ্ট মঞ্চের যে ফ্যাসিলিটিস গুলো আছে ওর বাইরে করাই সম্ভব নয়, কিন্তু আমাদের এ ধরনের প্ল্যাটফর্ম বা এ ধরনের মঞ্চ বাংলাদেশে হাতে গুনে একটি কি দুটি, মানে সেগুলোর ক্রাইসিস। মানে আমরা চাইলেই সেই মঞ্চগুলো পাই না, আমরা চাইলেই সেই মঞ্চের ভাড়া দেবার আমাদের টাকা থাকছে না, আমাদের টিকিট নির্ভর অনুষ্ঠান করতে হচ্ছে। এবং হ্যাঁ, এটা ঠিক, যখনই আমি একটা ভালো কাজ করছি আমি আসলে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছি, মানুষজন যেভাবে আমাকে উৎসাহিত করছে সেটা আমাদের মানে একদম রীতিমতো অনুপ্রেরণা। আমার মনে হয় দর্শকদের মানে সুস্থ দর্শক আমরাই তৈরি করতে পারবো যদি আমরা দেখাতে পারি এবং সেই মানে নাচের যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার কাছে আমি পরে ফিরে আসবো। নাচ নিয়ে নানান ধরনের ট্যাবু আছে আমাদের সমাজে, আমার ধারণা আমরা শুনি, সেইটা নিয়ে একটু জানতে চাইবো। সেইটা বাড়ছে, কমছে, বা কি পরিস্থিতি, যারা নাচ করছেন তারা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে? মুনিম ওয়াসিফ, চিত্র আলোকচিত্রী যারা, তাদের মধ্যে অনেকেই এখন বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে চলে গেছে, সেটা আমরা যারা খুব কম খোঁজ খবর রাখি আলোকচিত্র সম্পর্কে তারাও জানি। ফলে এই জায়গাটিতে বলা যায় যে বাংলাদেশ অনেকেই এখন আর শুধু বাংলাদেশি আলোকচিত্রী নাই, তারা বিশ্বের আলোকচিত্রী হিসেবেই পরিচিত হচ্ছেন। এটা খুব বড় একটা আশার জায়গা। আলোকচিত্রের পরিস্থিতিটা বিশ্বে বাংলাদেশের আলোকচিত্রীরা কিরকম অবস্থানে আছেন, এবং বাংলাদেশের যে অনেকেই এখন এই কাজটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করছেন, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানবো। তবে একটা বিরতির পরে আপনার কাছে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মুনিম ওয়াসিফ, একটু জানতে চাই যে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আলোকচিত্রের অবস্থান কেমন, আলোকচিত্রীদের অবস্থান কেমন? আসলে একদিক থেকে অনেক ভালো, এই অর্থে যে বাংলাদেশে এখন অনেক আলোকচিত্রী সারা বিশ্বের অনেক জায়গায় কাজ করছেন, অনেক মিউজিয়ামে, অনেক বড় বড় গ্যালারিতে, অনেক বড় বড় ফেস্টিভ্যালে কাজ দেখানো হচ্ছে। কিন্তু তার সাথে সাথে যেটা আমরা আসলে করতে পেরেছি বাংলাদেশে, যেহেতু আমাদের একটা ফটোগ্রাফি স্কুল আছে গত 17 বছর ধরে, আমাদের একটা ফেস্টিভ্যাল আছে গত 18 বছর ধরে, আমরা কন্টিনিউয়াসলি আসলে প্রাইভেটলি বাংলাদেশে অর্গানাইজড ভাবে ছোটভাবে একটা স্পেস তৈরি করতে পেরেছি, যে স্পেসটা সরকার কিংবা গুটি কয়েক লোকের উপর নির্ভরশীল না। ফলে যেটা হয়েছে, একই সাথে যেমন অনেক তরুণ আলোকচিত্রী বাংলাদেশ থেকে বের হচ্ছে এবং তাদের সাথে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগাযোগ হচ্ছে। যেমন আমরা একটা ছবি মেলা নামে একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করি গত 18 বছর ধরে। ফেব্রুয়ারি 3 তারিখ ফেস্টিভ্যালের ওপেনিং হবে। তো আমরা যেটা ভেবেছি, আমাদের যিনি ডিরেক্টর শহীদুল আলম, উনি আজ থেকে প্রায় 16 বছর আগে বাংলাদেশের দুজন আলোকচিত্রীকে নিয়ে ফ্রান্সে যান। মুনিম, আমি আপনার কাছে আসবো এই বিষয়টা নিয়ে। একটা বিষয় একটু ইমন ভাই আপনার কাছে জানতে চাই, এই প্রসঙ্গে না, অন্য একটা প্রসঙ্গে, যে ইমন ভাই যখন এই যে ফেস্টিভ্যালগুলিতে চলচ্চিত্রগুলি যায়,
তখন এটা যাওয়ার প্রক্রিয়াটা কি, কিভাবে ঠিক হয় যে আপনারটা যাবে অথবা আমারটা যাবে না, অথবা আমাদের দুজনেরটাই যাবে? কমপ্লিটলি ডিপেন্ডস অন কন্টেন্ট, মানে পুরোপুরি হচ্ছে কন্টেন্টের উপরে বেসিস করে। তো বাংলাদেশ থেকে আসলে যখন একটা ছবি আসলে হচ্ছে সিলেক্ট করা হয় কোনো একটা ফেস্টিভ্যালে, তখন আসলে ওই ফেস্টিভ্যালে দেখা গেল যে অনেকগুলো সাবমিশন থাকে, 500 600 700 1000 ডিপেন্ড করে কোন ফেস্টিভ্যালে আর কি কীরকম। এবং ওইখান থেকে দেখা গেলো কম্পিটিশনের জন্য তারা হয়তো 10টা বা 15টা ছবি হচ্ছে সিলেক্ট করে, ডিপেন্ড অন। যেমন আমার ছবিটা বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস কম্পিটিশন বিভাগে সিলেক্ট হলো। ওখানে হচ্ছে আপনার ও বছর নিউ কারেন্টস কম্পিটিশনে মাত্র 12টা ছবি সিলেক্ট করা হলো। এবং এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে ওই ফিল্মটা ওই বছর আসলে ওই নিউ কারেন্টস কম্পিটিশনের যে ফিলোসফি, ওদের নিজস্ব একটা ফিলোসফি আছে, আসলে কোন দেশ থেকে যাচ্ছে তার চাইতে সিনেমাটা ইটসেলফ আসলে কি ধরনের মেসেজ দিচ্ছে। সাম্প্রতিক সময় আপনি একটা ছবির নাম শুনে থাকতে পারেন, লাইভ ফ্রম ঢাকা, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নামে আমাদের এক সহ যাত্রী হচ্ছে বানিয়েছে। ওর ছবিটা হচ্ছে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেল, এবং সেখানে হচ্ছে আপনার কান, ভেনিস এবং বার্লিন থেকে আসা অনেক গুরুত্বপূর্ণ ছবির সঙ্গে হচ্ছে কম্পিটিশন করে এটা সেরা পরিচালকের পুরস্কার পেল। আজকে একটু আগে আমি খবর পেলাম যে ওর ছবিটা হচ্ছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ব্রাইট ফিউচার সেকশনে হচ্ছে সিলেক্টেড হয়েছে। এবং এটা কিন্তু একবারই ওর নিজস্ব, দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম এবং একদমই তার নিজের মতো করে, তার মানে এটা নিজস্ব দাবিতেই আসলে এটা করে। এবং এটা অনেকে মনে করে যে আসলে ফেস্টিভ্যালের এটার জন্য বোধহয় কোনো পরিচিতি বা কোনো কিছু লাগে কিনা, নো, মানে একদমই হচ্ছে আপনার ছবির কন্টেন্টই বলে দিবে যে ছবিটা কোথায় যাবে, এটা অন্য কোনো প্রক্রিয়া নেই। আচ্ছা, আপনার কাছে পরে আবার ফিরে আসবো। মুনিম, আপনার কাছে জানতে চাই যে এই যে প্রসঙ্গটিতে ছিলেন সেখানেই যে কিভাবে এই কাজগুলি বিশ্বের মানচিত্রে আমরা ছড়িয়ে পড়ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই কথাগুলো আসলে সম্পর্কিত। যেটা হচ্ছে যে বলছিলাম, শহীদুল আলম আজ থেকে 16 বছর আগে দুজন আলোকচিত্রী একটা গ্র্যান্টের মাধ্যমে দুজন আলোকচিত্রীকে নিয়ে ফ্রান্সের সবচেয়ে বড় ফটোগ্রাফি ফেস্টিভ্যালে যান এবং মনে করেন যে বাংলাদেশি আলোকচিত্রীদের এক্সপোজারটা দরকার। এবং যাওয়ার পর উনি রিয়েলাইজ করেন যে আমি আসলে কতজন বাংলাদেশিকে ফ্রান্স, নিউ ইয়র্ক কিংবা লন্ডনে নিয়ে যেতে পারবো, রাদার দেন ব্রিঙ্গিং দেম অ্যাব্রড। আমরা কেন এমন একটা ফেস্টিভ্যালে বাংলাদেশে অর্গানাইজ করতে পারি না যেখানে সারা বিশ্বের সব গুরুত্বপূর্ণ ট্যালেন্টেড আর্টিস্ট, ফিল্ম মেকারগুলো বাংলাদেশে আসবে এবং তাতে যেটা হতে পারে বাংলাদেশের অনেক বড় একটা কমিউনিটির সাথে তাদেরকে ডিরেক্ট এক্সপোজার যেন হয়। তো আমার কাছে মনে হয় দেশে এবং বিদেশে সমানভাবে আমাদের কাজ করার প্রয়োজন, খালি একটা জায়গা একভাবে দেখলে হবে না। এবং এটা তো অবশ্যই ছবি মেলা এখন বলা যায় যে বিশ্বে যতগুলি ছবির প্রদর্শনী হয় সেখানে কিন্তু আলাদাভাবে নিজের একটা স্থান করে নিয়েছে। এবং এটি যখনই হচ্ছে বাংলাদেশের যারা ছবি নিয়ে আগ্রহী তারাও কিন্তু যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন, এবং আপনাদের পাঠশালার যে যারা ছাত্র হিসেবে আসছেন সেই সংখ্যাও দিন দিন অনেক বেশি বেড়েছে। এবং এই ছাত্র যে সবাই প্রফেশনাল ফটোগ্রাফার হবে তা না, হয়তো অনেকে আগ্রহ থেকেই আসছেন, অনেকে আগ্রহ থেকে এসে শেষ পর্যন্ত নিজের মানে জীবনের গতিধারাও পাল্টে ফেলছেন। ফলে এটা একটা বড় জায়গা অবশ্যই ছবি মেলা, এবং একই সঙ্গে এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলি আছে, একটা স্কুল তৈরি হয়ে যাওয়া বাংলাদেশে এবং আন্তর্জাতিক মানের। এটা ছাড়াও শহীদুল আলম থেকে শুরু করে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়েও কাজ করছেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে। আমরা যখন দেখি যে জুয়েল সামাদ কাজ করছেন মার্কিন প্রেসিডেন্টের ফটোগ্রাফার হিসেবে, তখন তো ভালো লাগে। এরকম অনেকগুলি নামই হয়তো বলা যায়। জি জি, আমার কাছে মনে হয় যে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ যেটা হয়ে গেছে আসলে, যেটা তো হচ্ছে অনেকে আমরা খেয়াল করিনি, যে আসলে টেকনোলজির তো একটা অনেক বড় শিফট হয়েছে। আমরা আগে ফিল্মের ছবি তুলতাম, তো সেই ছবিগুলো আমাদের প্রিন্ট করে ফিজিক্যালি পাঠানো হতো। এখন যেহেতু একটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে এবং ফটোগ্রাফি আসলে আমার কাছে মনে হয় এখানে সবচেয়ে বড় সুবিধা পেয়েছে যে আপনি বাংলাদেশে বসে কাজ করেও এই মুহূর্তে আপনি আপনার ফাইলটা নিউ ইয়র্কে ট্রান্সফার করতে পারছেন। যেটা হয়তো যে লোকটা একটা ত্রিমাত্রিক মাধ্যমে কাজ করে, যে লোকটা স্কাল্পচার বানায়, তার জন্য হয়তো কাজটা শিফট করা কমপ্লিকেটেড। আরেকটা জিনিস আমরা বরাবরই সবসময় গুরুত্ব দিয়ে এসেছি যে আপনি যে কাজটা করেন এটা আসলে আপনার কাজের 30-40 ভাগ যে কাজটা প্রডিউস করেন, এই কাজটা কিভাবে বাইরের মানুষের কাছে নিয়ে যেতে হবে, কাজটার জন্য আপনি কিভাবে একটা প্রপোজাল লিখবেন, কাজটাকে যখন একটা মানুষের সামনে উপস্থাপন করবেন আপনার তো কথা বলতে পারতে হবে, এই জিনিসগুলো সমান গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে এই মকটাই হয়তো শেষ আর্টওয়ার্ক, কিন্তু এই মকটাকে যে আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ওই জায়গাটা আমাদের এখানে যেহেতু সবাই আসলে ফ্রিল্যান্স ভাবে নিজের মতো করে কাজ শিখে, পরের ধাপগুলো আমাদের জানা থাকে না। ফলে আমাদের এবং সেটা নিয়ে সমাজে এক ধরনের
নেগেটিভ প্রচারণাও অনেক বেশি আছে, যে এটা যেন নিজের ঢোল নিজে পিটানো হচ্ছে, কিন্তু আসলে তো ঢোল পিটে আওয়াজ তুলতে হবে যে আমার কাছে এই জিনিস আছে। আমরা যদি এক্সপেক্ট করি যে না সবাই কেন দেখছে না, না, ঢোল পিটানোটা মাঝে মধ্যে সমস্যাজনক, কিন্তু কোন ঢোল কিভাবে বাজাবেন এবং সেখান থেকে কি ধরনের শব্দ বের হবে সেটা আপনার ব্যক্তিগত রুচির ব্যাপার। হ্যাঁ, কিন্তু ঢোল বাজানোটা বন্ধ রাখাটাই যেন আমাদের সমাজ চায়, যে না তুমি কোনো ঢোল বাজানোর দরকার নেই, মানুষ এসে যদি বলে যে এটা খুব ভালো তাহলেই ঠিক আছে, কিন্তু মানুষকে যে দেখাতে হবে, সামনে নিয়ে যেতে হবে, যেটা হয়তো অন্য ইউরোপিয়ান বা আমেরিকান ফিলোসফিতে একটু ডিফারেন্ট। ওরা আসলে নিজের ঢোল পিটায় এবং সেই পিটানোর ক্ষেত্রে তারা অনেস্ট থাকার চেষ্টা করে। আমার কথা হচ্ছে যে আমি অনেস্টলি ঢোলটা পিটাচ্ছি কিনা, আমরা কিন্তু এই জায়গাটা একটু পিছিয়ে থাকি। আরেকটা ছোট্ট জিনিস আমার কাছে মনে হয় যেটা ফটোগ্রাফির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ফটোগ্রাফি একটা এক্সপেন্সিভ মিডিয়াম, একটা যন্ত্র নির্ভর মাধ্যম। আপনি একটা কাগজ আর একটা কলম হলে আপনি যদি মেধাবী কবি হন, এই মুহূর্তে আপনি একটা অসাধারণ কবিতা লিখতে পারছেন, কিন্তু আপনি যত মেধাবী আলোকচিত্রী কিংবা ফিল্ম মেকার হন, এই জায়গাটাকে যদি আপনার একটা ফিল্ম বা একটা ফটোগ্রাফিতে ট্রান্সলেট করতে হয়, আপনার একটা বাজেটের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। সো আমি যখন ফটোগ্রাফি শুরু করেছি, আমার এক শিক্ষক আমাকে বলেছেন, এটা ঋত্বিক ঘটকের একটা খুব বিখ্যাত কথা আছে, খসরু ভাইকে বলেছিলেন যে যদি কোনো ফিল্ম মেকারের পকেটে 4টা কলম থাকে, 4টা কলম অন্য জায়গায় রেখে আসা দরকার, কারণ ফিল্ম এমন একটা মাধ্যম আপনার গায়ে গতরে শরীরে মেধায় মানে পয়সায় সবকিছু মিলিয়ে হয়, ফটোগ্রাফি ঠিক তাই। সো আমাদের সব সময় আমি যদি একটা কাজ করে নিজের জন্য একটা কাজ করি, ওই টাকাটা কিভাবে তুলবো সেটা সারাক্ষণ মাথায় রাখতে হয়। আমার মনে হয় আমাদের এখানে যেটা সমস্যা, আমি যেহেতু একটা সময় পর্যন্ত থিয়েটার করেছি, যে স্বপ্ন দেখে 10 বছর থিয়েটার করা যায়, 20 থেকে 30 বয়সটা যখন 31-এ গিয়ে পড়ে এবং যখন প্যাকেজটা করা শুরু করতে হয়, তখন মনে পৃথিবীটা পাল্টে গেল। সো আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারালি আমি যদি আমার উপর সেলফ ডিপেন্ডেন্ট না হতে পারি, আমার বাবা আমাকে একটা কথা বলেছিল, আমার বাবা বলেছিল তুমি যদি ফটোগ্রাফি করতে চাও নিজের পয়সায় নিজের চড়তে হবে, আর যদি ল পড়তে চাও তোমাকে আমি পয়সা দিয়ে পড়াবো। তা আমি যেহেতু আমার লাইফটা আর্ন করতে পেরেছি, তার একটা বড় কারণ হচ্ছে আমার এখানে একটা সাপোর্ট ছিল। সো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ না করতে পারি, আমাদের সামনে অসংখ্য মানুষ হারিয়ে যাবে, পিছনে হারিয়েছে, সামনেও হারাবে। আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের ইতিহাসটাকে আমরা কিভাবে প্রিজার্ভ করব, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি একটা বই বের করেছিলাম, আমি যেহেতু ফটোগ্রাফি পড়াতে গিয়ে দেখলাম যাই রেফারেন্স দেই ওয়েস্টার্ন রেফারেন্স দিতে হয়, কারণ বাংলাদেশে ফটোগ্রাফির কোনো লিটারেচার নেই। তো আমি আমার বন্ধু মিলে ডিসিশন নিলাম, আচ্ছা আমরা বাংলাদেশের ফটোগ্রাফির ইতিহাস নিয়ে কাজ শুরু করি। ইতিহাস নিয়ে কাজ শুরু করতে গিয়ে যখন পুরনো ফটোগ্রাফারদের কাছে গেলাম, যারা অগ্রজ, যারা মাস্টার ফটোগ্রাফার, দেখি তাদের কোনো নেগেটিভ কোনো ফিল্ম কোনো কিছুই আর্কাইভ করা নেই। এখন আপনি একটা পর্যায় পর্যন্ত ব্যক্তিগতভাবে কিছু জিনিস করতে পারবেন, কিন্তু একটা পর্যায়ের পর যদি আপনার রাষ্ট্র, আপনার চারপাশের যে ইনফ্রাস্ট্রাকচার প্রতিষ্ঠান এগিয়ে না আসে, তাহলে খুব ডিফিকাল্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সারাক্ষণ এখানে বসে বসে টিভিতে গিয়ে, শাহবাগে গিয়ে আর শহীদ মিনারে গিয়ে কমপ্লেন করব? আমি বলবো না। এক, আমাদের অল্টারনেটিভ সলিউশন বের করতে হবে। দুই, যারা এই জায়গাগুলোতে বসে সিদ্ধান্তগুলো নেয় এবং বাংলাদেশের সরকারের টাকাগুলো নানান জায়গায় বের করে, তাদের সামনে গিয়ে বলতে হবে যে ভাই আমার এই কাজটা করে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আমি কমপ্লেন করতে থাকলে, দুঃখ করতে থাকলে সারা জীবনই দুঃখ করবেন, এটার কোনো সলিউশন বের হবে না। কিন্তু সলিউশন বের করাটা খুব জরুরি। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যেটি বলছিলেন মুনেম, যে 30-এর পরে আসল যুদ্ধটা শুরু হয়। হয়তো এক এক সময়ে বয়সটা একটু 2 বছর গ্রেস কারো কারো আগে পরে এরকম হইতে পারে, কিন্তু আসলেই পৃথিবীটাই পাল্টে যায়। সেই জায়গাটায় আসলে আমাদের বুঝতে হবে যে এই 10 বছরের যেই বিনিয়োগটা করছে মানুষের জীবনের কিন্তু অন্যতম শ্রেষ্ঠ সৃজনশীল সময়টাই একটা বড় অংশ 20 থেকে 30। সেইটা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রিজার্ভ করতে না পারি, আপনারা যেটা বলছেন, এবং সেই সমস্যাটা নিশ্চয়ই চলচ্চিত্রের, নৃত্যের এবং আলোকচিত্র সব জায়গায় একই রকম আছে, এবং এখানে আসলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া দরকার সরকারের। প্রেমা, আপনার কাছে ফিরে আসবো, যেটি আপনি বলছিলেন মঞ্চের সংকটের কথা, এবং একটা বিরতির পরে মঞ্চের সংকট এবং মঞ্চে যাওয়ার আগে মনের যে সংকটটার কথা আমরা বলছিলাম, যে নানান ধরনের ট্যাবুর মধ্যে দিয়ে যেতে হয়, সেটা নিয়েও একটু আপনার কাছ থেকে জানতে চাইব। একটা বিরতির পরে আপনাদের কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রেমা, একটু জানতে চাই যে যেই চ্যালেঞ্জগুলির কথা বলছিলাম, একটা হচ্ছে যে মানে সামাজিক কোনো চ্যালেঞ্জ আছে কিনা শিল্পীদের, এবং একই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যে চ্যালেঞ্জটা আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন সেটাও বিস্তারিত জানা।
সামাজিক চ্যালেঞ্জ হচ্ছে ডেফিনেটলি, না আমার কাছে একটা বিশাল পজিটিভ, প্রথমে যেটা বলবো যে আমাদের তো মুসলিম প্রধান কান্ট্রি, সেখানকার মেয়ে হয়ে আমরা সাবলীলভাবে মঞ্চে নাচ করতে পারছি, বা সেখানকার ছেলে মেয়েরা সাবলীলভাবে যারা করছে আর কি, ঠিক মতো নাচ শিখছে, ঠিক মতো নাচ করছে, মানে কাজে এখানে কিন্তু ধর্মটা প্রতিবন্ধকতা আনছে না, মানে শিক্ষিত মন মানসিকতা নিয়ে নাচটাকে যখন চর্চা করা হচ্ছে, এটা একটা। আরেক দিক দিয়ে যেটা হচ্ছে, যখন আমরা শেখাতে যাচ্ছি, আমার স্কুলে স্টুডেন্ট বা বিভিন্ন জায়গায় ফেস করছি, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়েদের বাবারা নাচে অ্যালাউ করছে, তারপর স্পেসিফিক্যালি বাবাদের তাদের নাচ শেখানোটায় আপত্তি শুরু হয়ে যাচ্ছে। সেটা যদি বাবা নাও হয়, নানা নানি দাদা দাদি বা একটু মুরব্বী পর্যায়ের থেকে একটা বাধা। তো এইটা কিন্তু আমরা অনেক ভিকটিম, মানে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়েরা নাচ করে, বাসা থেকে মনে করে যে বিয়ের আগ পর্যন্ত যা করে করবে, বিয়ের পরে হচ্ছে হাজবেন্ড যা বলবে, শ্বশুর বাড়ি যা চাবে, সেটা ওই মেয়েটা মেনে নিতে বাধ্য। এটা আমার কাছে একটা যেটা লাগে যে হ্যাঁ, মেয়েরাও মেয়েদেরকে আসলে আমার কাছে মনে হয় যেন কোথায় যেন পিছিয়ে রাখে। আমার কাছে মনে হয় মেয়েরা তাদের দুর্বলতাটা দেখাতেই হয়তো বা পছন্দ করে, যেটাতে আমার অনেক আপত্তি। আমি মনে করি না যে আমার ভবিষ্যৎ কি হবে বা আমি কি চাই, বা আমি যদি নাচটাকে সত্যিই ভালোবেসে থাকি তাহলে আমি নাচটা নিয়েই আমার ক্যারিয়ারটাকে আগাবো। সেই জোরটা একটা মেয়ে যদি তার সুস্থ সংস্কৃতি দিয়ে প্রকাশ করতে পারে পরিবারের কাছে এবং সমাজের কাছে, তাহলে সেটা তো স্বীকৃতি পাওয়ারই কথা। সেটার উদাহরণ আমাদের মতন মেয়েরা। কিন্তু এটা ঠিক যে সব মেয়েরা এই ফাইটটা করতে পারছে না, ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না। বিয়ে একটা বিশাল ইস্যু, মানে আমি নিজেও ভিকটিম। আমার মানে কত রকম যে প্রপোজাল, এবং সেই প্রপোজালে হয়তো কোনো কারণে কোনো এক ছেলে আমাকে দেখে পছন্দ করেছে, সেই ছেলের মা শয্যাশায়ী হয়ে যাচ্ছে, নাচের মেয়ে পছন্দ করেছে, গানটা জানলেও তো হতো, মানে নাচের মেয়ে কেন? তো তারপরে হ্যাঁ, এই প্রতিভা লইয়া আমরা কি করিব কি আর কি। করিব? তা আবার এমনও হয়েছে যে একটা কোনো প্রপোজাল নিয়ে কথা হচ্ছে, সেখানে ওই বাড়ির থেকে একটা প্রশ্ন এসছে, মেয়ে নাচে কোথায় কোথায় নাচে, ঢাকার বাইরেও নাচে, মঞ্চে নাচে, বছরে কয়বার নাচে, মাসে কয়বার নাচে। এই প্রশ্নগুলো যাদের, আমার কাছে মনে হয় যে আসলে তাদেরকে আমি দোষ দেই না, তাদের কাছে আসলে আমরা পৌঁছাতে পারিনি। হয়তো নাচকে শিল্প হিসেবে হ্যাঁ, শিল্প হিসেবে ধরা, যে স্বীকৃতিটা স্বীকৃতি দেওয়া, এবং আমার মনে হয় একটা দেশের এই বিষয়টা লক্ষ্য করা প্রয়োজন। যদি, কারণ এই নাচের মাধ্যমটা দিয়ে যে কত জায়গায় পৌঁছানো যায় বিশ্বের দরবারে, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এটা একটা শক্তিশালী মাধ্যম, কালারফুল মাধ্যম, যেটার মাধ্যমে নাচ যেমন একটা শিখে নাচতে হয়, সেখানে একটা ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, মানে যে যার চিন্তার ক্ষমতা অনুযায়ী একটা খুব সুন্দর ঘটনাকে নাচের মাধ্যমে উপস্থাপন করতে পারে। এটা তো খুব সহজ না, কিন্তু এই এত কিছু যে একজন করবে, সেটার জন্য আসলে প্রয়োজন যে আমি যে এই নাচের মাধ্যমটার উপর নির্ভর করতে পারবো কিনা সেই আস্থাটা। মানে আমার তো আসলে একটা নির্দিষ্ট সময়ের পর এটা শুধু শখ না, এটার মাধ্যমে আমার একটা আয়ের উপায় থাকা প্রয়োজন, যেটা দিয়ে আমি চলতে পারবো। তো নাচের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা এখনো এই জায়গাটা একটু পিছিয়ে আছি। ঢাকা ইউনিভার্সিটি নাচের ডিপার্টমেন্ট খুলেছে, সেখানে তো এখনো টিচার হওয়ার সৌভাগ্য সবার পক্ষে সম্ভব না, আমাদের কিন্তু মতন আমরা আরো সেখানে বুড়ো হয়ে যাব। শিক্ষার্থী হওয়ার প্রক্রিয়াটা কি? আমরা দেখেছি যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলি এই যে বিশেষায়িত শিক্ষার ব্যবস্থা আছে, সেটা সাংবাদিকতাই হোক আর সঙ্গীত হোক বা নাটক হোক, কোনোটাতেই ঠিক মানে ব্যাকগ্রাউন্ডে তাদের নাচ এইটার নেই। হ্যাঁ, এটা একটা কষ্ট, কারণ যারা করছে তাদেরও কষ্ট এবং যারা শেখাচ্ছেন তাদেরও কষ্ট। কারণ ইন্টারমিডিয়েট পাশ করা একজনের পক্ষে নতুন করে নাচ শুরু করা নিশ্চয়ই খুব মানে হ্যাঁ, কিন্তু সহজ কাজ না। আসলে প্রথম প্রথম ব্যাপারটা এরকম হচ্ছে, তবে এখন যখন লোকে জানবে যে হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মতন একটি মানসম্মত জায়গায় এত বড় করে নিজেকে প্রকাশ করবার বা নিজেকে তুলে ধরবার স্কোপ আছে, ইন্ডিপেন্ডেন্টলি চলার স্কোপ আছে, তখন আমার মনে হয়
যে একদম স্কুল মাধ্যম থেকে নাচের বিষয়টা ইনভলভ হবে, স্কুল কলেজ থেকে যদি নাচটাকে শিক্ষা মাধ্যমের সাথে জড়িত করা হয় তাহলে ডেফিনেটলি যারা পড়ালেখার পাশাপাশি এইটাকেও চর্চা করবে তারা গিয়ে ওই সময় আর এটাতে কষ্ট হবে না। জি, এটা অবশ্যই খুব বড় সংযোজন, কারণ একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে যারা এই শিল্প মাধ্যমটিকে বেছে নিয়েছেন তাদের জন্য। মঞ্চের ব্যাপারটিতে একটু জানতে চাই যে মঞ্চের পরিস্থিতি বাংলাদেশে কেমন? আমি শুধু ঢাকার মঞ্চের কথা পরিস্থিতি নিয়ে আমরা খুবই সংকটে আছি। আমরা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের উপরে নির্ভরশীল। সেখানে নাচের জন্য একটি মঞ্চ যেটি আছে সেটি আসলে ছোট ছোট কাজ করা সম্ভব, কিন্তু একটি ভাস্ট কাজ করতে গেলে বা অনেক ধরনের নাচের মানে আসলে টেইলর মেড কোনো কিছু নাচের হ্যাঁ, জন্য নেই, এটুকু বলতে হ্যাঁ পারি হ্যাঁ আমরা। একদমই নেই, একদমই নেই। নাটকের জন্য অনেক কিছু এখন তৈরি হচ্ছে, নাটকের মঞ্চ ভ্যারিয়েশন অনেক তৈরি হয়ে গিয়েছে। তারপরেও আমি বলবো যে মঞ্চ ওভারঅল বাংলাদেশেই মঞ্চের বড়ই অভাব। আমাদের প্রচুর মঞ্চ প্রয়োজন, কাজ করবার প্রচুর মানুষ আছে। আমার বিশ্বাস যে আমরা কাজ করবার সুযোগ পেলে সেখান থেকে ভালো ভালো কাজের মানুষ বের হয়ে আসবে। এবং ঢোল প্রসঙ্গে আমি বলতে চাই যে নিজের ঢোল নিজে পেটানো উচিত, কারণ আসলে আমরা মাসুদ ভাইয়া বলছিলেন যে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছাচ্ছি যার যার ক্ষেত্র নিয়ে, তারপর এটাকে বিশ্বের দরবারে বা মানুষের কাছে প্রেজেন্ট করবার জন্য যে তার কথা বলা বা তার সে কি ভাবছে সেটাকে প্রকাশ করা বা আসলে মানুষের কাছে পৌঁছাতে গেলে কি কি মাধ্যমের মাধ্যমে বা এগুলো কিন্তু আসলে একটা বুদ্ধি শিক্ষা জানার অনেক বিষয় আছে। প্রেজেন্টেশন, ডেফিনেটলি প্রেজেন্টেশন একটা বিশাল ব্যাপার। ঢোল পেটানো মানে পার্ট অফ দ্য প্যাকেজ। হ্যাঁ, তো ঢোল পেটাতে জানতে হয় যেমন আসলে। আমরা একটা বিরতিতে যাব, আসার পরে আপনার কাছে চলে আসছি এবং এই বিষয়টি জানতে চাই যে চলচ্চিত্রের জন্য বিশেষ কোনো পরামর্শ আছে কিনা যেটা আপনাদের এগিয়ে যেতে সহায়তা করবে। আমরা ফেরার পরে এটা নিয়ে তিনজনের কাছ থেকেই জানতে চাইবো খুব সংক্ষেপে। আজকের বাংলাদেশের নিচ্ছে আরেকটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। এমন একটু জানতে চাই যে ভবিষ্যতে আরো ভালো করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য চলচ্চিত্রের জন্য কি ধরনের প্রস্তুতি বাংলাদেশের নেওয়া উচিত? ওয়েল, আমার কাছে যেটা মনে হয় যে 1971 সালের 15ই ডিসেম্বর ঠিক এক্স্যাক্টলি এই সময়টা, আজ থেকে 45 বছর আগের যদি এই সন্ধ্যাটা চিন্তা করি, তখনও কিন্তু দেশটা স্বাধীন হয় নাই, তাই না? মানে 16 ডিসেম্বর বিজয় দিবস, বাট মানে মোটামুটি চুক্তি স্বাক্ষর হবে এরকম একটা, আমরা আজকে কত একটা রিল্যাক্সিং স্বাধীন দেশে বসে রীতিমতো ভবিষ্যতের কথা বলতে পারছি আর কি। 45 বছর আগে তো আসলে এই দিনেও নিশ্চয়ই অনেক শঙ্কা ছিল, অনেকের হারানোর বেদনা ছিল। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা আসলে এক ধরনের পজিটিভিটির মধ্যে আছি এবং রাইট ট্র্যাকে আছি, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। কিন্তু গত বেশ কয়েক দশকে মানে যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে এক ধরনের হচ্ছে দূরদর্শিতার অভাব ছিল। কিরকম সেটা ধরেন যে আপনার মাঝখানে হলো কি যে সিনেমাকে শিল্প হিসেবে ঘোষণা করতে হবে, এটা নিয়ে আমরা হেভি মানে দেখলাম যে আন্দোলন হলো, কিন্তু শিল্প হিসেবে যখন ঘোষণা হলো তারপরে আসলে কি হলো? 1200 হল থেকে কমে এখন হচ্ছে 300 হলে এসে গিয়ে ঠেকেছে এবং কিছু হচ্ছে সিজনাল হয় যেগুলো হচ্ছে হয়তো কেন শিল্প হিসেবে গ্রহণ করা হবে সেইটার মানে সেই, হ্যাঁ, তাত্ত্বিক কোনো exactly, প্রস্তুতি ছিল না। কোনো প্রস্তুতি ছিল না। তার মানে হচ্ছে শিল্প হিসেবে ঘোষণা দেওয়া হলো, হুট করে হলো কি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ফিল্ম স্টাডিজ একটা ডিপার্টমেন্ট খোলা হলো এবং ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট আসলে ফিল্মের উপরে যারা স্টাডি করাবে বা যেসব শিক্ষক, ওদের ব্যাকগ্রাউন্ড দেখেন, মানে তারা কিন্তু কেউই হচ্ছে গিয়ে প্রপারলি কোনো ফিল্ম স্কুল থেকেও আসলে পড়াশোনা করে তো আসা দূরের কথা, তারা হচ্ছে হয় আসছে কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড থেকে বা ইয়ে থেকে। তো সেখান থেকে এসে আসলে ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্টের যে ভূমিকা, ওরা আসলে যে স্টাডিটা করবে, যারা হচ্ছে শিখছে বা যারা শেখাচ্ছে, এই প্রক্রিয়াটার মধ্যে কি আসলে কোনো মধ্যস্থতা করবার মতো আসলে সেই প্রপার প্রাসঙ্গিকতা আছে কিনা, সেটা কিন্তু আসলে একটা ডিপার্টমেন্টের কারিকুলাম দেখলে। তারপর আমরা দেখলাম যে চলচ্চিত্র ইনস্টিটিউট একটা করতে হবে, ইনস্টিটিউট নিয়ে অনেক কথা হলো, কিন্তু সেই ইনস্টিটিউটের এখন কারা পড়াচ্ছে কারা পড়ছে এবং এখান থেকে আসলে গত 3 বছরের আউটপুট কি, যে 3 বছরে হচ্ছে আসলে কটা ফিল্ম আসছে। যেমন আমি নিজে যেহেতু কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসে পড়েছি, আমাদের প্রতি বছরই যে কানের সিনে ফাউন্ডেশনে ধরেন যে আপনার ছবি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যায়, পৃথিবীর ফিল্ম স্কুলগুলোর জন্য একটা কম্পিটিশন আছে। তার মানে আমাদের বাংলাদেশ থেকে এই যে চলচ্চিত্র ইনস্টিটিউটটা, এটার থেকে কি আসলে হচ্ছে প্রপারলি ওই এরকম একটা ফিল্ম বানিয়ে তাদেরকে সেই বানানোর জন্য সেই প্রক্রিয়াটা করবার মতো সেটা আছে কিনা? আমাদের একটা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নেই। তার মানে আমাদের এখানকার
ইভেন যে অনুদানটা দেওয়া হয় প্রতি বছর জাতীয় চলচ্চিত্র অনুদান, সেখান থেকে অল্প কিছু সংখ্যক ছবি হচ্ছে গিয়ে শেষ হয়েছে এবং অনেককেই শোকজ করেছে যে ছবির কাজ হয়তো তারা শেষ করতে পারেনি, কিংবা যেগুলো হয়েছে সেগুলোর মানও যদি দেখেন, তার মানে জনগণের ট্যাক্সের টাকা, কিন্তু ট্যাক্সের টাকাটা আসলে কোন জায়গাটায় যাচ্ছে। তার মানে এখানে আর্টিস্টিক্যালি এক ধরনের হচ্ছে আমি বলবো চলচ্চিত্র নির্মাতা হিসেবে যারা আসলে আমরা নির্মাণ করছি এদের মধ্যেও হচ্ছে কি আপনার সেই ডেডিকেশনটার একটা অভাব আছে, এবং অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রের সেই ভিশন দেখবার একটা হচ্ছে গিয়ে দূরদর্শিতা দেখার একটা এখানে অভাব একটাই আছে। বিষয়, সেটা হচ্ছে যে একটা আসলে রূপকল্প আমরা অনেক কিছু বলি, বাংলাদেশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেকগুলি রূপকল্প 2021 2041 মাইল ফলক হচ্ছে set করা হয়ে সংস্কৃতির গেছে। ক্ষেত্রে আমাদের রূপকল্প কি কোনো কিছু সেটা আমরা নেই। এখনো পাইনি। প্রেমা, আপনার কাছে আসতে চাই যে নাচের ক্ষেত্রে অবস্থাটা কি, এবং নিশ্চয়ই এই পরিকল্পনার অভাবের ব্যাপার আছে। পরিকল্পনার থেকে আমি বলবো যে যে বারবার আমি বলছি যে জানার একটা বিষয় আছে। আমার মনে হয় যে না, আমাদেরকে জানার সুযোগ করে দেওয়া হোক। যাদের ক্রিয়েটিভিটি আছে তারা তো সেই শিক্ষাটা থেকে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে যেটা দিয়ে আসলে লোকে বিস্মিত হবে, আমার বিশ্বাস। তো সেই ক্রিয়েটিভিটি তৈরি করবার জন্য তার যা সহযোগিতা প্রয়োজন, পৃষ্ঠপোষকতা, ফিনান্সিয়াল সাপোর্ট বলতে যেটা বোঝায়, সেই সহযোগিতাটা আসলে অনেক বেশি প্রয়োজন। আমার কাছে মনে হয় যেন ক্রিকেটের উদাহরণটা খুব সহজ। মানে ক্রিকেট নিয়ে আমরা এত বেশি দুর্বল ছিলাম, মানে কোনো রকমে একটু জিতলেই খুশি হয়ে যাচ্ছিলাম। সেইখান থেকে তো আমরা এখন ম্যাচ জিতছি, সিরিজ জিতছি, মানে আমাদের কাছে জেতাটা এখন খুব সহজ, স্বাভাবিক লাগছে। আগে কিন্তু খুব স্বাভাবিক লাগেনি, না জিতলেই বরং এবং অবাক লাগে। মানে খুব মানে অনেক দেশের সাথে এখন বাংলাদেশের যেই পরিচিতিটা, তা আমার কাছে মনে হয় ক্রিকেটকে যখন এত পৃষ্ঠপোষকতার মাধ্যমে এত সুন্দর জায়গায় দেশ পৌঁছে দিতে পেরেছে, তো তাহলে আমাদের শিল্প মাধ্যমগুলোকেও দেশ সক্ষম, মানে যদি আমাদেরকে ভালোভাবে তারা তৈরি করতে পারে এবং আমাদেরকে বিশ্বের দরবারে পৌঁছানোর সুযোগ করে দেয়। আমি খুব সংক্ষেপে যদি আপনার কাছ থেকে যেটি পেলাম সেটা হচ্ছে যে আমাদের শিল্প মাধ্যমগুলি এগিয়ে গিয়েছে, প্রস্তুত, কিন্তু এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা জন্য প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম সেই দরকার। প্ল্যাটফর্মটা অবশ্যই সরকারকেই তৈরি করতে হবে। যেমন ধরুন যে সেজন্য বিরতির সময় যেটা বলছিলাম যে লাইক ভারতে সম্প্রতি হচ্ছে আপনার একটা ফিল্ম ফেস্টিভ্যাল ফান্ড করেছে, যে কোনো একটা ছবি যদি আসলে কোনো একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে, যেমন এখানে লিস্ট দেওয়া আছে কান, ভেনিস, বার্লিন, লোকার্নো বা সানডেন্স বা টরন্টো, ওইসব উৎসবে যাবার জন্য শুধু পরিচালকের বাইরেও অন্যান্য শিল্পীদেরকে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে দেখা গেলো ওরা ফান্ড দিচ্ছে। ফিলিপিন গভর্নমেন্ট এরকম একটা করেছে। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু চাইলে খুব সহজেই পারে আসলে যেই ছবিগুলো ভালো করেছে, কেন ভালো করেছে সেটা নিয়ে এক ধরনের হচ্ছে অ্যাপ্রিসিয়েশনের একটা জায়গা থাকতে পারে, যে আসলে কারণ এগুলো তো সরকার থেকে কিংবা অবশ্যই এটা ওই এই পৃষ্ঠপোষকতা ধরনের থেকে নানান আসে না। রকমের উদ্ভাবনী উদ্যোগ নেওয়া দরকার। মুনিম ওয়াসিফ, আপনার কাছেও জানতে চাই একই বিষয়ে যে ফটোগ্রাফিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি একটু অন্যভাবে বলি, ওনারা দুইজন তো সামগ্রিকভাবে বললেন। আমার কাছে মনে হয় যে একটা জিনিস আমাদের এখানে প্রবলভাবে এখন দরকার, সেটা হচ্ছে যে আপনার চিন্তা করার ভাবনাটা একটু পরিবর্তন আনতে হবে। যে বাংলাদেশের আসলে সরকার কি করবে কি করবে না সেটা তো মানে গিভেন, সেটা সরকারের করাই উচিত, কিন্তু তার বাইরে আমরা কি করতে পারি? আমার কাছে মনে হয় যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র নানা রকম আর্ট স্পেস করা উচিত, ইন্ডিপেন্ডেন্ট আর্ট স্পেস, এবং সেটা খুব ছোট আকারেই হতে পারে। প্রেমাপু নাচের স্টেজের কথা বলছিলেন, আমার কাছে সবসময় মনে হয় আমি যখন ফটোগ্রাফি শিখেছি আমাদের আইডিয়াল ছিল একটা লাইকা M6 ক্যামেরা দরকার থাকতো আর একটা কোডাকের একটা ফিল্ম দরকার থাকতো, যে দুটার একটাও বাংলাদেশে পাওয়া যেত না। এখন যেহেতু বাংলাদেশে পাওয়া যায় না, আমি কি করব? আমি কি ফটোগ্রাফি না করে বসে থাকবো? তা তো হয় না। আমার কাছে যা আছে সেটা নিয়েই আমার মাঠে নামতে হবে, এবং আমার লিমিটেশন থেকেই আমার ক্রিয়েটিভিটি, আমার ফিলোসফি দিয়ে দেখাতে হবে আমি কি করতে পারি। ইরানের ফিল্ম তার সবচেয়ে ভালো উদাহরণ। কিরোস্তামি যখন সিনেমাগুলো বানিয়েছে তখন তার স্পিলবার্গের মতো টেকনোলজি দরকার হয়নি। সত্যজিৎ যখন সিনেমাগুলো বানিয়েছে তখন আর 10টা দেশে যে টেকনোলজি ছিল সেই টেকনোলজি সাপোর্ট তো ছিল না, কিন্তু কিরোস্তামি এবং সত্যজিৎ তো কিছু না কিছু তো করে দেখিয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমাদের হীনমন্যতাগুলোকে ঝেড়ে ফেলতে হবে। ধরুন আমি বাংলাদেশের একটা ছেলে, আমি ইংরেজিটা লন্ডনের একটা ছেলের মতো বলতে পারি না, তাতে কিছু যায় আসে না, কিন্তু পৃথিবীর সব দেশের লোক ইংরেজি বলে না। আমি যখন প্যারিসে গিয়ে ইংরেজি বলি তখন ওরা আমার দিকে অবাক হয়ে তাকায়, বলে তুমি এত ভালো ইংরেজি বলো কিভাবে? তখন আমি হেসে বলি, এই ইংরেজি আমার দেশে বললে লোকজন আমার দিকে তাকায় হাসবে যে এত খারাপ ইংরেজি আমার। তো আমার কাছে মনে হয় এই সাইকোলজিক্যাল শিফটটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি বাংলাদেশের ছেলে হয়েও এখন আপনি নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, তেহরান,
মানে গুয়াংজু নানান দেশে আন্তর্জাতিক পরিসরে গিয়ে কাজ করতে পারেন। মানে আমাদের আসলে সাইকোলজিক্যাল শিফটটা হওয়া দরকার যে আমরা শুধুমাত্র ঢাকা বাংলাদেশ এইখানে না, আমরা আসলে পুরো বিশ্বের না, এটা মানুষ হচ্ছেও। এবং সেইটা দরকার। আপনাদের না, আমরা তিনজনকেই যারা অনেক কাজ ধন্যবাদ করি- আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।